সালাম আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার চেষ্টা করছিলাম। এর ধারাবাহিকতায় আজকে এই এই মুহূর্তে আমাদের চতুর্থতম ক্লাস, অর্থাৎ এই ক্লাসে আমরা দেওয়ানী কার্যবিধির আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে ইনশাল্লাহ বিষয়টা বুঝতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে মামলার আর্জি খারিজ করা যায়, আর্জি খারিজের বিরুদ্ধে প্রতিকার কি। এরপরে হলো আর্জি প্রত্যাখ্যানের ক্ষেত্রে আদালত শুধু আর্জি ও এর সাথে দাখিলকৃত দলিল সমূহ বিবেচনা করবেন। বিবাদী কোনো দরখাস্ত লিখিত বর্ণনায় কি যুক্তি উপস্থাপন করেছে সেটি নয়, উক্তিটি নজির উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। আর্জি প্রত্যাখ্যানের দরখাস্ত মঞ্জুর নামঞ্জুরের আদেশের ফলাফল কি, আইনের বিধান উল্লেখপূর্বক আর্জি খারিজের দরখাস্ত মুসাবিদা করুন। এই যে সব বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা আর্জি দাখিলের মাধ্যমে একটি দেওয়ানি মোকদ্দমা শুরু হয়। বাদী দ্বারা যথাযথ প্রতিকার প্রার্থনা করে আদালতে যে লিখিত আবেদন করে তাকে আর্জি বলে। তবে বাদী দাখিলকৃত আর্জিতে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আদালত উক্ত আর্জি খারিজ করে দিতে পারে বা প্রত্যাখ্যান করে দিতে পারে। আর্জিতে মোকদ্দমার নালিশের কারণ উল্লেখ না থাকলে, মোকদ্দমা অন্য কোনো আইন দ্বারা বাড়িতে হলে ইত্যাদি ইত্যাদি দেওয়ানি কার্যবিধি 1908-এর সাতাদেশের 11 বিধিতে আর্জি খারিজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাতাদেশের 11 বিধি অনুযায়ী নিম্নলিখিত কারণে আর্জি নিজ উদ্যোগে অথবা বিবাদীর আবেদন ক্রমে একটি আর্জি খারিজ, নাকচ, প্রত্যাখ্যান, রিজেক্ট করবে। তাইলে প্রথম কথা হলো আর্জি মোকদ্দমার কারণ কজ অফ অ্যাকশন উল্লেখ না থাকলে, দাবিকৃত প্রতিকারের মূল্যমান কম দেখানো হয়েছে এবং আদালত সংশোধনের জন্য নির্দিষ্ট সময় অর্থাৎ অনধিক 21 দিন দেওয়া সত্ত্বেও বাদী তার সংশোধনে ব্যর্থ হয়েছে। এরপরে দাবিকৃত প্রতিকারের মূল্য যথার্থ হলেও প্রয়োজনের তুলনায় কম কোর্ট ফি দিয়ে আর্জি দায়ের করা হয়েছে, অর্থাৎ অপর্যাপ্ত স্টাম্প পেপার আর্জি দাখিল করা হয়েছে এবং আদালত কর্তৃক অপরণীয় কোর্ট ফি প্রদানের জন্য নির্দিষ্ট সময় অনধিক 21 দিন দেওয়া সত্ত্বেও বাদী তা প্রদানে ব্যর্থ হয়েছেন। আর্জি বর্ণনা অনুযায়ী মোকদ্দমাটি আইন ধারা বাড়িতে হলে এবং যেটা আরেকটা বিষয় আছে সেটা হলো, এটা যদিও এখানে 4টি কারণ আছে, আরেকটি কারণ আদালত কর্তৃক নির্ধারিত বা বর্ধিত সময়ের মধ্যে বাদীকে অবশ্যই বিবাদীগণের উপর সমন জারির অর্থাৎ রিকুইজিশন যে ফি যেটা আছে তা দাখিল করতে হবে। আর্জিতে যতজন বিবাদী আছে সে সংখ্যক আর্জি অনুলিপি সমনে নোটিশের খসড়া দাখিল করতে হবে। তাইলে এই যে আমাদের 1 এবং 4 নাম্বার যে কারণগুলো আমাদের দেওয়ানি কার্যবিধিতে 1 থেকে 4 পর্যন্ত দেওয়ানি কার্যবিধিতে আছে, আরেকটা হলো ভারতের দেওয়ানি কার্যবিধি এই 4টি আইনের বাইরে 5 নংটি অতিরিক্ত আছে। অর্থাৎ 5 নং কারণটা বাংলাদেশে প্রযোজ্য বলে মাননীয় আপিল বিভাগ 1985 বিএলডি এডি 179 এই মামলায় সিদ্ধান্ত দিয়েছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এটা মনে রাখবেন কিভাবে? মনে রাখার জন্য সংক্ষেপে একটা আপনাদেরকে টেকনিক শিখাই, সেটা হলো আপনি মনে রাখবেন সিভি নাকি সিবি, এটা দিয়ে মনে রাখবেন লাস্টে আর। তাইলে সি মানি কজ অফ অ্যাকশন, ভি মানি ভ্যালু কম দেখাইলে, সি মানি কোর্ট ফি কম দেখাইলে, আর বি মানি বাড়িতে হইলে। তাহলে সিভি নাকি সিবি, লাস্টে হলো ও যে সমন জারির যে বিষয়টা আপনার হলো রিকুইজিট যেটা ফি যেটা আছে, অর্থাৎ সমন জারির যে ফি আছে সেটা দাখিল করতে হবে, সেটাই। আশা করছি একটু সহজে মনে রাখতে পারবেন। তাহলে মোকদ্দমার কারণ না থাকা, একটি মোকদ্দমা যেহেতু আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করা হয়ে থাকে, সেই তো মোকদ্দমা দায়েরের কারণ উৎপত্তির বিষয়টি আর্জিতে অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আর্জিতে মোকদ্দমার উদ্ভবের কারণ না থাকলে তা বাতিল বলে গণ্য হবে। এরপরে হলো অপর্যাপ্ত মূল্যমান বা কোর্ট ফি। হ্যাঁ, আর্জির মূল্যমান সংশোধন বা অপর্যাপ্ত কোর্ট ফি প্রদানের জন্য আদালত 21 দিনের বেশি সময় দিতে পারবে না। এরূপ সময় না দিয়ে আদালত সরাসরি আর্জি বাতিল করতে পারবে না। নির্ধারিত সময়ের পর আদালত আরো সময় বাড়াতে পারবে না, তবে আর্জি বাতিল করা যাবে। এর পরবর্তীতে আমরা দেখি আইন দ্বারা বাড়িতে কি বলতেছে। আর্জিতে প্রদত্ত বর্ণনা অনুযায়ী যদি একটি সুস্পষ্ট প্রতীয়মান হয় যে মোকদ্দমাটি আইন বা তামাদিতে বাড়িত, তখন সরাসরি আর্জি বাতিল করা যাবে। যদি আইন বা তামাদিতে বাড়িত কিনা তা নির্ণয়ের জন্য
সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় তাহলে সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে উক্ত আর্জি বাতিল হবে। অনেক সময় আদালতের নিকট প্রতীয়মান হতে পারে যে মোকদ্দমার আর্জি বাতিলযোগ্য, কিন্তু এর মধ্যে যেসব কারণ বর্ণনা আছে তা কোনোটাই প্রযোজ্য হচ্ছে না, অথবা যদি দেখা যায় যে আর্জির সব সব বক্তব্য সত্য ধরে নিলেও বাদী কোনো প্রতিকার পেতে পারে না, সেক্ষেত্রে আদালত 151 ধারা প্রয়োগ করে ন্যায় বিচারের সাথে আর্জি বাতিল করতে পারবে। এরপরে হলো আবুল হাসনাত বনাম এরশাদ আলী বেগম 42/244 এই মামলায় বলা হয়েছে আর্জি প্রত্যাখ্যানের আবেদন বিবেচনার সময় বিবাদী দরখাস্ত নয় বরং বাদী কর্তৃক উপস্থাপিত আর্জি বিবেচনা করতে হবে। অর্থাৎ আদালত কেবল বাদীর মামলা পর্যালোচনা করবেন, বিবাদী কর্তৃক লিখিত বর্ণনা এই ক্ষেত্রে আদালতের বিবেচ্য বিষয় নয়। এখন আর্জি প্রত্যাখ্যানের বিরুদ্ধে বাদীর প্রতিকার কি? আর্জি প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার হচ্ছে তামাদি আইন ধারা বাড়িত না হলে দেওয়ানি কার্যবিধি আদেশের 13 বিধি অনুযায়ী বাদী একই কারণে নতুন করে মামলা করতে পারবেন, এবং দেওয়ানি কার্যবিধি 2-2 অনুযায়ী আর্জি প্রত্যাখ্যান এর আদেশ যেহেতু একটা ডিক্রি, সেহেতু 96 ধারা অনুযায়ী আর্জি প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে বাদী আপিল করতে পারবে। এরপরে আমরা দেখি 47/360 এই মামলায় মাননীয় হাইকোর্ট বিভাগ অভিমত ব্যক্ত করেন যে দেওয়ানি কার্যবিধির 711 বিধির খ এবং গতে আর্জি প্রত্যাখ্যান করা হলে তার বিরুদ্ধে আপিল আদালতের প্রতিকার পাওয়া কঠিন হবে, কিন্তু সংশ্লিষ্ট আদালত 151 ধারার ক্ষমতা বলে বাদীর আর্জি পুনরুজ্জীবিত করতে পারে। দেওয়ানি কার্যবিধি 153 সামুদ্রিক কর্তৃ দিয়ে দেশে বাদীর মোকদ্দমা পুনরুজ্জীবিত প্রার্থনা করতে পারে। এরপরে আমরা দেখি 2711 অনুযায়ী নিম্নলিখিত কারণে আদালত নিজ উদ্যোগে অথবা বিবাদের আবেদন ক্রমে একটি আর্জি বাতিল বা নাকচ প্রত্যাখ্যান রিজেক্ট করবে, যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো থাকলে। এরপরে আমরা এখান থেকে আর প্রশ্ন আসতে পারে আর্জি খারিজ আর্জি ফেরতের মধ্যে পার্থক্য। আর্জি ফেরত 7 আদেশের 10 এর মধ্যে আর্জি ফেরত সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। বিধি 10 এর বক্তব্য অনুযায়ী বলা যায় কোনো মোকদ্দমায় বিচার করার এখতিয়ার নেই এমন কোনো আদালতে আর্জি পেশ করা হলে উক্ত আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে এখতিয়ার সম্পূর্ণ আদালতে আর্জি পেশ করার জন্য ফেরত দিয়ে আর্জি ফেরত দেওয়ার সময় বিচারক এর উপর আর্জি দাখিল ও ফেরতের তারিখ, দাখিলকারী পক্ষের নাম ও ফেরত দেওয়ার কারণ সম্পর্কে সংযুক্ত বিবরণ লিপিবদ্ধ করবেন। আর্জি ফেরত দেওয়া হিসেবে গণ্য হবে। প্রতিকার কি আছে? আর্জি বাদী আর্জি ফেরত আর্জি এখতিয়ার সম্পন্ন আদালতে পুনরায় দাখিল করতে পারবেন। বাদী উক্ত আর্জি এখতিয়ার সম্পন্ন আদালতে পুনরায় দাখিল করতে পারবেন, এবং এটা এই আর্জি ফেরত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবে, কারণ এটা 43 আদেশের বিধি 1 অনুযায়ী এটা একটা আপিলযোগ্য আদেশ। এরপরে আমরা পার্থক্যগুলো যদি দেখার চেষ্টা করি, সংখ্যাগত পার্থক্য অর্থাৎ ভুল এখতিয়ার সম্পূর্ণ আদালতে কোনো দেওয়ানি মোকদ্দমার আর্জি দাখিল করলে আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে উক্ত আর্জি ফেরত দিতে পারেন, এবং এটাই আর্জি ফেরত। আর আর্জি ত্রুটি যুক্ত হলে সঙ্গত কারণে আদালত প্রত্যাখ্যান বা খারিজ করতে পারেন, যেমন আর্জি নালিশের কারণ না থাকলে কম প্রতিকার মূল্য এবং আইন দ্বারা বাড়িতে হলে আর্জি প্রত্যাখ্যান করতে পারেন। আইনের বিধান এটা 7 আদেশের 10 বিধিতে আর্জি ফেরত সম্পর্কে বলা হয়েছে, আর আর্জি খারিজ 7 আদেশের 11 বিধিতে বলা হয়েছে। কারণ আর্জি ফেরতের কারণ একটি, এটা ভুল আদালতে আর্জি দাখিল করা, অপরদিকে আর্জি খারিজের কারণ হলো 4টি, এবং আদেশের প্রকৃতি আর্জি ফেরত সিদ্ধান্ত হলো একটি আদেশ, আর অন্যদিকে আর্জি খারিজের সিদ্ধান্ত হলো একটি ডিক্রি। তারপরে হলো আপিল 7 আদেশের 10 এটা হলো একটা আপিলযোগ্য আদেশ, আর এটা হলো আর্জি খারিজও একটা আপিলযোগ্য ডিক্রি। পুনরায় পেশ আদালত আর্জি ফেরত দেওয়া হলে বাদী উপযুক্ত অন্য কোনো আদালতে আর্জি পুনরায় পেশ করতে পারে, অন্যদিকে আদালত আর্জি খারিজ করা হলে বাদী আর্জি পুনরায় পেশ করতে পারে না। তামাদির মেয়াদ থাকলে নতুন করে আর্জি দাখিল করা যায়। ইংরেজি প্রতিশব্দ এটাকে বলা হয়, আর্জি ফেরতকে বলা হয় রিটার্ন অফ ক্লেইম, অন্যদিকে রিজেকশন অফ ক্লেইম বলে। বিলম্ব মওকুফ এটা আর্জি ফেরতের ক্ষেত্রে আদালত তামাদি আইন 14 অনুযায়ী বিলম্ব মওকুফ করতে বাধ্য। পক্ষান্তরে আর্জি খারিজের ক্ষেত্রে বিলম্ব মওকুফ এর কোনো সুযোগ নাই। এরপরে হলো আর্জির সাথে কি কি দলিল দাখিল করতে হয়। আমরা দেখেন আদেশ 7 বিধি 14 থেকে 17 আলোচনায়
করা হয়েছে যে এখানে বিধি 14 অনুযায়ী বাদী যে সকল দলিলের ভিত্তিতে মোকদ্দমা দায়ের করেছে তা আরজি পেশের সময় আদালতে দাখিল করতে হবে এবং উক্ত দলিলের একটি নকল আদালতে পেশ করতে হবে। এবং বিধি 15-তে বলতেছে যে এইরূপ কোনো দলিল বাদীর দখলে বা আয়ত্তে না থাকলে সেক্ষেত্রে যদি যদি সম্ভব হয় তা কার দখলে বা আয়ত্তে আছে তার বিবৃতি প্রদান করতে হবে। তাইলে আমরা 14-তে দেখতেছি যে বাদী যে সকল দলিলের ভিত্তিতে মোকদ্দমা দায়ের করতে আরজি পেশের সময় তা দাখিল করতে হবে, অর্থাৎ যে দলিলের উপর ভিত্তিতে মোকদ্দমাটা দায়ের করছে তা দাখিল করতে হবে, না থাকলে সেটা জানাইতে হবে কার আয়ত্তে আছে। এরূপ দাখিল না করলে আইনগত ফলাফলটা কি হইতে পারে? এরূপ যদি দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর আদেশ 7 বিধি 18 অনুযায়ী দলিল আরজির সাথে যুক্ত না করলে আদালতে হাজির না করলে তা দালালি সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে না। তা ব্যতিক্রমী ক্ষেত্রে আদালত তা ব্যবহার করার অনুমতি দিতে পারেন। নিম্নোক্ত ক্ষেত্রে আরজি দাখিলের সময় কোনো দলিল দাখিল না করলে বাদী আদালতের অনুমতি ছাড়া তা ব্যবহার করতে পারবে। তবে বিবাদী সাক্ষীকে জেরা করার জন্য বিবাদী কর্তৃক উত্থাপিত কোনো প্রশ্নের জবাব দানের বা যে দলিল উত্থাপিত করা হয় সাক্ষী পুনরুজ্জীবিত করার জন্য যেসব দলিল দাখিল করা হয়। এরপরে প্রশ্ন আসতে পারে সত্য ঘোষণা বা দখল পুনরুদ্ধারের ডিগ্রির প্রার্থনায়। সত্য ঘোষণা বা দখল পুনরুদ্ধার ডিগ্রির প্রার্থনায় করিম সহকারী জজ আদালতে প্রথমে আদালত চট্টগ্রাম এবং খাদিজের বিরুদ্ধে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেন। খাদিজা আরজি খারিজের দরখাস্ত দাখিল করে আরজি খারিজের প্রার্থনা করতে পারবে কিনা, আরজি খারিজের দরখাস্ত প্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত নিতে পারে আলোচনা করুন। তাহলে সত্য ঘোষণা বা দখল পুনরুদ্ধারের ডিগ্রি প্রার্থনা করিম একটা সহকারী জজ আদালতের চট্টগ্রামে খয়ের বিরুদ্ধে দেওয়ানি মোকদ্দমা দায়ের করলে আরজি খারিজের দাখিল করে আরজি খারিজের প্রার্থনা করতে পারবে কিনা। হ্যাঁ, এখন আমরা একটু দেখি বিচার্য বিষয়টা একটু আমরা দেখি যে খারিজ একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে আরজি খারিজের প্রার্থনা করতে পারবে কিনা, আরজি খারিজের দরখাস্তে প্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত দিতে পারে আলোচনা করতে হবে। এবার আইনানুগ পর্যালোচনা কি হবে যে আলোচ্য অংশে যদি আরজির বর্ণনা হলে দেখা যায় যে প্রকৃতপক্ষে মামলাটি তামাদিতে বাড়িত, সেক্ষেত্রে আদেশ 7 বিধি 11 অনুযায়ী খাদিজা বিবাদী হিসেবে আদালতে আরজি খারিজ দরখাস্ত দায়ের করতে পারবে। আদেশ 7 বিধি 11 অনুযায়ী আরজি বর্ণনা অনুযায়ী মামলাটি আইন দ্বারা বাড়িতে হলে বা প্রতীয়মান হলে আদালত আরজি খারিজ করতে পারে। তবে তামাদি আইনের 3 ধারা অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর মামলা করা হলে তা তামাদিতে বাড়িত। যেহেতু আদালত আরজি খারিজের আদেশ দিতে পারবে উচ্চ আদালত আলাদা নজির অনুযায়ী আরজির বর্ণনা অনুযায়ী যদি মামলাটি আসলে তামাদিতে বাড়িত কিনা তা বোঝা না যায় তাহলে তা নির্ধারণের জন্য সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে এই মর্মে একটা ইস্যুকরণ করতে বা বিষয়টি করতে পারবে। সুতরাং সমাদাসের একাধিকতা আরজি খারিজের দরখাস্ত দাখিল করে আরজি খারিজের প্রার্থনা করতে পারবে, যথাযথ কারণ থাকলে আদালত আরজি খারিজ করতে পারবে। এই হলো বিষয়। এরপরে আমরা আরেকটা সমসাময়িক প্রশ্ন দেখি যে করিম একটা বাড়ির সত্য ঘোষণা বা দখল পুনরুদ্ধারের জন্য ঢাকার প্রধান সহকারী জজ আদালত যে খারিজের বিরুদ্ধে এত তারিখে অর্থাৎ একটা দেওয়ানি মোকদ্দমা দাখিল করে আদালত দেখে যে আরজিতে যে প্রতিকার চাওয়া হয়েছে তার কায়দাত্মক কম দেখানো হয়েছে, ফলে তারিখে মোকদ্দমা সংশোধনের করার নির্দেশ দিয়ে বাদীটা নির্দেশ পালনে ব্যর্থ হলে তারিখে আরজিটি খারিজ করে এটার মধ্যে প্রতিকার আছে কি। তাহলে আমরা আইনগত পর্যালোচনাটা একটু দেখি। আরজি প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ বাদীর নিম্নলিখিত প্রতিকার হচ্ছে তামাদিতে বাড়িতে না হলে তার 7 বিধি অনুযায়ী একই কারণে উপর ভিত্তি করে নতুন করে মামলা করতে পারেন বা দেওয়ানি কার্যবিধি 2 আরজি প্রত্যাখ্যানের একটা ডিগ্রি এখানে ডিগ্রি দিতে পারেন। এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করবো, তাহলে হয়ে যাবে। এরপরে আমরা দেখি আরেকটা ঘটনা দেখি, সেটা হচ্ছে হলো এক্স বাদী হয়ে আপনার মক্কেল ওয়াই সহ আরো 5 জন বিবাদীর বিরুদ্ধে নালিশ জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার এবং ওয়াই কর্তৃক পরিচালিত আরজির তফসিলভুক্ত সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্তির প্রতিষ্ঠা দাবি করে ঢাকা সিনিয়র সহকারী জজ আদালতে একটা মোকদ্দমা দায়ের করে নালিশের জমি দখলের বিষয়ে একটা স্ট্যাটাস কো আদেশ লাভ করে। আমি জানি যে সময় সমিতি সংক্রান্ত উক্ত আদালতের বিচারিক প্রক্রিয়া বহির্ভূত। এখন আইনগত পর্যালোচনা এক্স দায়েরকৃত মামলাটি সময়সূচি সংক্রান্ত হওয়ায় ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতে বিচারিক প্রক্রিয়ার বহির্ভূত এমন অবস্থা আমি বিবাদীর পক্ষে দেওয়ানি 11 গভীর অনুযায়ী আরজি খারিজের আবেদন করব। কারণ 11 কমিটি বলা হচ্ছে মামলা গ্রহণের সময় বিধি নিষেধ থাকলে আইনগত বাড়িতে প্রতিমান হলে আরজি খারিজের সিদ্ধান্ত দিতে আইনে যেসব বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী প্রতিকারের আদেশ জন্য উপযুক্ত কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারে। এরূপ ক্ষেত্রে দেওয়ানি আদালতে প্রতিকার চাওয়া অধিকার বাড়িত বলে গণ্য হবে। তাই আলোচ্য অংশে
অ্যাকসেপ্ট দায়ের করা সময় সমিতি সদস্য পদে অন্তর্ভুক্তির দাবি করে সিনিয়র সরকারি জজ আদালতে দায়ের করে মোকদ্দমা এই বাড়িতেও, এবং এই মোকদ্দমা সপ্তাহে এক রেজিস্ট্রি হাতে বলে গণ্য হবে। সুতরাং আমার মতে পক্ষে উচ্চ সিনিয়র সহকারী আদালতে দেওয়ানি কার্যবিধি 1928-11 হয় মিলে আর্জি দরখাস্ত দায়ের করব। এরপরে আমরা আরেকটা বিষয় দেখার চেষ্টা করি যে 2022 সালের মে মাসে 10 তারিখে এক্স এর সাথে ওয়াই এর মর্মে চুক্তি করে যে ওয়াই উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে জমি বিক্রির অনুমতি পাওয়ার পর 90 দিনের মধ্যে দলিল সম্পাদন বা রেজিস্ট্রি করে দিবে, কিন্তু ওয়াই 10 দিন পর ও অনুমতি পায়, কিন্তু চুক্তি অনুযায়ী দলিল সম্পাদন করে দেয়নি। জুলাই মাসে 20 তারিখে এক্স চুক্তি বলবৎ মামলা করে তো 90 দিন শেষ হওয়ার পূর্বে মামলাটি দায়ের করায় আদালত আর্জি বাতিলের ভিত্তি দেয়। এখন আইনের পর্যালোচনা কি? আদালত আর্জি খারিজের আদেশ দিয়ে অথবা বিবাদী কর্তৃক আর্জি খারিজের আবেদন মঞ্জুর হলে সেক্ষেত্রে এক সংক্রান্ত পত্র নিম্নোক্ত প্রতিকার, অর্থাৎ এটা আর্জি খারিজের ডিগ্রি হিসেবে বললো উনি আপিল করতে পারবে এবং উনি পুনরায় আর্জিটা দাখিল করতে পারবে আদেশের 13 বিধি অনুযায়ী। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে একটি মোকদ্দমা আদালত আদেশের তারিখ হতে 21 দিনের মধ্যে অপর্যাপ্ত স্টাম্প পেপার সরবরাহ বা ব্যর্থতার আর্জি প্রত্যাখ্যান হবে মর্মে আদেশ দেন। বাদী 25তম দিনে একটা দরখাস্ত নিয়ে নারী মৃত্যুর কারণে সম্ভবত স্টাম্প পেপার সরবরাহ করতে পারেনি এ বক্তব্যে স্টাম্প পেপার জমা দিয়ে 7 দিন সময় প্রার্থনা করেন। এখানে কি হবে? উক্ত দরখাস্তটি রক্ষণীয় নয়, কারণ সদস্যের 11 এর বক্তব্য অনুযায়ী অপর্যাপ্ত স্টাম্প পেপার সরবরাহ বিষয়টি সন্দেহের জন্য আদালত সর্বোচ্চ 21 দিন সময় দিতে পারে। এই সময়ের মধ্যে তা করতে ব্যর্থ হলে আদালত আর্জি খারিজের আদেশ দিয়ে দিবেন এবং বিধি 11 এর মধ্যে শেল শব্দটি উল্লেখ থাকায় আর্জি খারিজ করা আদালতের জন্য বাধ্যতামূলক। তাই এখানে আদালতের কারণ থাকা সত্ত্বেও 21 দিনের মধ্যে অধিক সময় প্রদান করতে পারবেন না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন ধারা 210 হ্যাঁ অনুসারে উপযুক্ত আদালতের মোকদ্দমা দাখিলের আর্জি খারিজ সেখানে দরখাস্ত করলে দিবেন। লিখবেন মোকাম বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত ঢাকা লিখবেন, দেওয়ানি মোকদ্দমার নাম লিখবেন। এখানে তো দরখাস্ত, তাহলে নাম্বার টাম্বার থাকবে ক বাদী বনাম খ বিবাদী, এরপর দেওয়ানি সদস্যের 10 বিধি অনুসারে উপযুক্ত আদালতের মোকদ্দমা দাখিলের জন্য বাদীর আর্জি ফেরত প্রদানের প্রার্থনায় বাদী পক্ষের দরখাস্ত। তাহলে বাদী পক্ষের বিনীত নিবেদন এই যে উপরোক্ত আগামী এত তারিখে বাদী পক্ষের তদবির বা গ্রহণের দিন ধার্য আছে। এরপরে উল্লেখ যে বাদী পক্ষ মাননীয় সম্পত্তি এত লক্ষ টাকায় উপরোক্ত মোকদ্দমাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে বাদী একটি দরখাস্ত দাখিল করে যে এত টাকা তবে মূল্য হবে মর্মে প্রার্থনা করে বিক্রয় আদালতের সংশোধনী দরখাস্তটি মঞ্জুর করে মোকদ্দমাটি আগামী তারিখে তদবির গ্রহণ ধার্য আছে। উল্লেখ করে গুজরাট এলাকায় 13 বাংলা দাখিলীয় সংশোধনী দরখাস্তটি মঞ্জুর করেছে, সেহেতু বর্তমানে মোকদ্দমাটি হয়েছে ভারতে আর্থিক বহির্ভূত হয়ে পড়েছে। এমন অবস্থান বর্তমান মোকদ্দমাতে আর্জি হুজুর আদালত উত্তোলন করে উপযুক্ত আর্থিক সম্পূর্ণ আদালতে দাখিল দেওয়ার জন্য আর্জি ফেরত প্রদানের আদেশ দেওয়া বাধ্যতামূলক। অন্যথায় আদালত আর্জি থাকলে হয়তো তারিখ হয়ে পড়বে, বিজ্ঞ আদালতের মূল্যায়ন সময় নির্দিষ্ট হবে। এই বিষয়গুলো ফলকনামা লিখবেন, এরপরে স্বাক্ষর দিয়ে দিবেন, হয়ে যাবে। সবাই আর্জি খারিজের দরখাস্ত এটি খুবই গুরুত্বপূর্ণ। আর্জি খারিজের দরখাস্তটা খুবই গুরুত্বপূর্ণ। এবার প্রশ্নে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন কম বিজ্ঞ সহকারী জজ প্রথম আদালত ঢাকা, দেওয়ানি মোকদ্দমার নাম লিখবেন, ক লিখবেন দরদর বাদী, এরপরে বনাম লিখবেন খ দরদর বিবাদী, এরপরে বিবাদী পক্ষে দেওয়ানি কার্যবিধির সারা দেশের 11 বিধি অনুসারে বাদীর আর্জি খারিজের আবেদন। বিবাদী পক্ষে বিনীত নিবেদন হয়েছেন বাদী এত তারিখে বিবাদীর বিরুদ্ধে তাদের মধ্যে সঞ্চালিত জমি বিক্রয়ের মধ্যে একটা বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদনের জন্য পত্র আদালতের মোকদ্দমা দায়ের করেন। চুক্তি অনুযায়ী সম্পাদন মোকদ্দমা বিষয়বস্তুর আর্থিক মূল্যমান ছিল এত টাকা। মোকদ্দমার বিষয়বস্তু আর্থিক মূল্য অনুযায়ী এত টাকা হলেও তিনি মূল্যমান কম দেখানো হয়, আর্জি স্ট্যাম্প পেপারে আর্জি খারিজ করে দেন। বিবাদী লিখিত জবাবে এই বিষয়টি সুনির্দিষ্টভাবে দাবি করে যে আদালত আমাদেরকে 21 দিনের মধ্যে মোকদ্দমার মূল্যমান সংশোধন করে পর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আর্জি দাখিলের আদেশ প্রদান করেন। আদালত নির্দেশ অনুযায়ী বিবাদী পক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে মোকদ্দমা মূল্যমান সংশোধন করে নির্দিষ্ট স্ট্যাম্প পেপার আর্জি দাখিল করতে ব্যর্থ হয়, তাই বাদীর আর্জিটি দেওয়ানি কার্যবিধির 711 বিধির অধীন এত খারিজযোগ্য। মোকদ্দমার অন্যান্য আইনগত বিষয়টি শুনানির কালে উপস্থাপন করা হবে। এবার অতএব বিজ্ঞ আদালতের নিকট প্রার্থনা এই যে উপরিউক্ত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ন্যায় বিচারের স্বার্থে বাদীর আর্জি খারিজ করার জন্য বিবাদীর আবেদন মঞ্জুর করতে একান্ত মসজিদ হয়। এরপরে এটা করলে চিরকৃতজ্ঞ থাকবে, হলফনামা দিয়ে দিবেন, হলফকারীর স্বাক্ষর এবং অ্যাডভোকেটের স্বাক্ষর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 711 বিধি
অনুযায়ী এটা কি দরখাস্তকারীকে বিরোধী পক্ষে দরখাস্তটা দিচ্ছে যে এটা আর্জি খারিজের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।